মেজবানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা ভোটের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা 6 তারিখে পড়লাম, আর 6 দিন। আজকে 6 তারিখ, সেই দিক থেকে আর 6 দিন পরে 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনটি আমরা আলোচনায় আনার সময় বলি নির্বাচনটি খুবই ঐতিহাসিক হবে, নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গার থেকে আমরা আলোচনার জায়গার থেকে যেটা বুঝতে পারি যে ঠিক এই মুহূর্তে সারা দেশে যে পরিস্থিতি, কে কাকে দোষারোপ করছে তার চেয়েও আমার কাছে যেটা খুব খুব চোখে পড়ছে সেটি হলো যে মানুষ বা ভোটাররা ভাবা শুরু করেছেন যে ভোট কাকে দিব। এই যে ভোট কাকে দিব এবং এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যেটা আধুনিক বিশ্বের নির্বাচনের সংজ্ঞায় বলা হয় যে অনিশ্চয়তা যদি সৃষ্টি না হয় তাহলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে কি না সেটা নিয়ে এক ধরনের চিন্তাভাবনা থাকে। যেমন এর আগের নির্বাচনগুলো কেমন হয়েছে 2014 সালে আমরা জেনে গেলাম যে সরকার কে গঠন করছে, নির্বাচনে জিতছে না, সরকার কে গঠন করছে সেটাই জেনে গেলাম। আমরা 2018 সালেও নির্বাচনের আগেই, ভোটের আগেই সরকার। সেই জায়গার থেকে মানে এক ধরনের অনিশ্চয়তা মানুষের মধ্যে যে কে জিতবে, এবং হ্যাঁ বোঝা যাচ্ছে যে এইটি শক্তিশালী দল বিএনপি এবং জামাতও মোটামুটি ফাইট দিচ্ছে। আমরা সেই বিষয়গুলো আলোচনা আনবো। আমাদের সাথে আছেন G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করব। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, খালাস রাজসাক্ষী। আগামীতে স্বচ্ছ জবাবদিহিমূলক ব্যবস্থা গড়বে বিএনপি, গণতান্ত্রিক জনমুখী রাজনীতি করবে না জামাত, নারী ও সংখ্যালঘুদের সমস্যা সমাধান করবে এনসিপি। দেশজুড়ে বিরামহীন নির্বাচনী প্রচারণা, লাল কার্ড দেখবে পুরো বন্দোবস্ত। রাজশাহীতে জামায়াতের আমির, সুষ্ঠু ভোটের আশা ফখরুলের। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে জানালেন সেনাপ্রধান। মোতায়েন থাকবে লক্ষাধিক সদস্য, ভোট পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন। এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, সময়ক্ষেপণ করবে না সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। প্রধান বিচারপতি হতে পারেন, আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। ওকে, দর্শক শুনছিলেন শিরোনাম। আমরা সাখাওয়াত হোসেন সায়ন্তের কাছ থেকে আসতে চাই যে আলোচনাটি বললাম যে আমরা এই যে আপনাদের মানে আমাদের গেস্টদের কাছ থেকে আলোচনা শুনতাম যে নির্বাচন কি হবে কিনা, রাস্তায় শুনতাম নির্বাচন কি হবে কিনা। হ্যাঁ, আমাদেরও সংশয়। এখন কি মনে হচ্ছে নির্বাচন হবে? না, নির্বাচন হওয়া তো এখন সময়ের ব্যাপার, কারণ রাজনৈতিক দল, সরকার, জনগণ সব নির্বাচনমুখী এবং প্রচারণাও প্রায় শেষের দিকে। সুতরাং নির্বাচন হচ্ছে সেই ব্যাপারে যে সংশয়বাদী যারা ছিল তারাও এখন কেউ সেই সংশয় প্রকাশ করছে না। এটা অনেক দিন আগেই ওই সংশয় চলে গেছে। দ্বিতীয় সংশয় আসছিল যে নির্বাচনটা ঠিকমতো হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই সংশয়, এই আলোচনাটা এখনও বাজারে আছে। কিন্তু আমার মনে হয় যে নির্বাচনে এবার কোনো পক্ষ, কোনো গোষ্ঠী খুব বেশি তেমন ইঞ্জিনিয়ারিং করার সুযোগটা পাবে না। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু তৎপর হয়েছে, সেনাবাহিনী যখন নির্বাচনী দায়িত্বে পুরোদমে নামবে তখন পরিস্থিতি আরও পাল্টে যাবে। ইতিমধ্যেই ধরেন নির্বাচনের জাল সিল তৈরি করা, ব্যালট তৈরি করা, সেগুলো ধরা পড়ছে। তার মানে নির্বাচনের কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে শিথিল সেই অবস্থা মনে হচ্ছে না, তারা ওয়ার্ক করছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, বরং এখন আলোচনা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে নির্বাচনে কারা জিততে পারে বা কারা কি হতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো ছিল প্রধান রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়ে এবং গণহত্যা চালিয়ে পলাতক এবং পতিত। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল।
আর বিএনপি বড় দল হিসেবে ওই একটা থাকলো। এর পরের স্তরে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের দল ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং জামাত ইসলামী, জামাত ইসলাম এবং জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিও সরকার আওয়ামী লীগের সঙ্গে তাদের ফ্যাসিবাদের দোসর হয়ে তারাও প্রায় অপ্রাসঙ্গিক তারা নির্বাচন আসে কিন্তু অপ্রাসঙ্গিক হওয়ার পথে। ফলে বিএনপির পরে এখন জামাত হচ্ছে দ্বিতীয় প্রধান দল। সেই হিসেবে এইটুকু অন্তত একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, জামাত যেটা করতে পেরেছিল যে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে জামাত সংসদে আসছে। সেই সম্ভাবনাটা আমরাও প্রত্যাশা করি এই জন্য যে গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দল দরকার। সরকারকে ঠিকভাবে চলতে হলে, চালাতে হলে শক্তিশালী বিরোধী দল ছাড়া ওই এক চাকার এক টায়ার নিয়ে আসলে দেশ সংসদ কিছু চলে না। কিন্তু জামায়াত ইসলাম ইতিমধ্যে এত সব ব্ল্যান্ডার করা শুরু করেছে একের পর এক, যেটা তাদের নিজেরা যে প্রত্যাশাটা জাগিয়েছিল সেই প্রত্যাশাটাকেই তারা হোঁচট খাওয়াচ্ছে। যেমন ধরেন, সংসদে একজনও নারীকে প্রার্থী করলো না, একজন যোগ্য নারীও তারা পেল না যাকে প্রার্থী করা যায়। পাশাপাশি নারীর প্রতি তাদের যে মনোভাব, তাদের নেতা বলছে ডাকসু বেশ্যাখানা। তারপরে তাদের আমির এক্সে তার নামে যে স্ট্যাটাসটা গেল, সেইখানে নারীর অবমাননা এমন জঘন্যভাবে করা হলো। এই অবমাননার যে বক্তব্যটা, সেটা কিন্তু আল জাজিরার সঙ্গে আমিরের ইন্টারভিউতে হুবহু তাই আছে, শুধু প্রস্টিটিউট শব্দটা ছাড়া। তো সেটা নিয়ে আবার বলে এটা হ্যাক হয়েছে। সেই হ্যাকের নাটককে জায়েজ করতে গিয়ে আবার সরকারের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো। সংবাদ মাধ্যমই বলছে যে ডিবির প্রধানের চাপে পড়ে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বা গ্রেপ্তার করেছে। এটা দুই ভাগ হয়ে গেল প্রশাসন, পুলিশ, এবং বলল যে ওই ভদ্রলোকও জামাতপন্থী, সে একদিকে তার দলের জন্য স্যাক্রিফাইসও করছে, অথবা তাকে বলির পাঠা বানানো হয়ে গেল। আবার তাকে জামিনও দেওয়া হয়েছে বোধহয় আজকে। ফলে এই নাটকটা করে আরেকটা ব্ল্যান্ডার করলো। পাশাপাশি দেখেন যে এই যে চট্টগ্রামে উই রিভোল্ট যেটা বললো আমির, একেবারে অপ্রয়োজনীয়। একটা মুক্তিযুদ্ধ বিরোধী দল তাদের মুক্তিযুদ্ধের ঘোষককে এই গবেষণা দরকার কি এই অসময়ে? নির্বাচনের প্রচারণার মধ্যে তাদের এই মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর বিষয় যত সামনে আনবে তত তাদের জন্য এটা বিব্রতকর হবে। এবং যেখানে অলি আহমেদ নিজে জীবনও কোনো দিন বলে নাই যে আমি উই রিভোল্ট বলেছি। এটা 72 সালে জিয়াউর রহমান নিজে আর্টিকেলে লিখে গেছেন উই রিভোল্ট বলে মধ্যরাতে কিভাবে বিদ্রোহ করলেন তিনি। সেই কথা আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি কোনো পক্ষ কোনো দিন ডিজোন করে নাই। সেটা নিয়ে খামাখা একটা বলল। ঢাকা 17 আসনের প্রার্থী খালেদ সাহেব একজন চিকিৎসক মানুষ, কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, একটা বাহিনীকে নিয়ে যেই সব জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে দেয় তারেক রহমানের জন্য, যেইভাবে যে একটা বাহিনীকে আক্রমণ করলো, এইটা একজন প্রার্থী, এটা তার কোনো ভদ্রতা সভ্যতার মধ্যেই পড়ে না। তারপর এক্সিম ব্যাংকের ম্যানেজারকে গায়ে হাত তোলা, এইসব করাটোরা। তারপর দেখেন এই যেটা বলছিলাম, জাল ভোট, জাল সিলের ব্যালট পেপার সহ জামাতের নেতা ধরা পড়া। সর্বশেষ পুরান ঢাকায় 152 ব্যাট আবিষ্কার হয় জামাতের নেতার বাসায়। অর্থাৎ সর্বতোভাবে তারা যে প্রস্তুতিগুলো নিচ্ছে, যেগুলো এক্সপোজড হচ্ছে, এর প্রত্যেকটাই গণতন্ত্র বিরোধী, প্রত্যেকটাই সুষ্ঠু নির্বাচন বিরোধী। এবং সর্বশেষ যে ব্লান্ডারটা করেছে সেটা হলো ইস্তেহারে। জামায়াত ইসলাম একটা ইস্তেহার দিয়েছে, ইস্তেহারটা খুব আলোচনায় আসছে। দেখেন সেই ইস্তেহারে কি করছে তারা, 37 নাম্বার যেটা অষ্টম ভাগে সমাজ কল্যাণ যেখানে যে ছবিটা দিয়েছে, এই ছবিটা ভারতীয় ছবি, কর্মজীবী নারীর ছবি, আপনি যদি দেখে থাকেন। এরপরে আসেন আপনি, একজন রাখাল গরু নিয়ে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দর একটা ছবি, দেখতে ভাল লাগে। এই ছবিটাও 71 পাতায় ইশতেহার আছে। ভূমি ব্যবস্থাপনায় বলতে এইখানে রাখাল ছবি, এটা ভারতের ছবি ব্যবহার করেছে। এই যে দেখেন আপনি চতুর্থ ভাগে যেটা মৎস্য প্রাণী সম্পদে যেটা দিয়েছে, এইটাও আপনি দেখবেন যে ধান মারাইয়ের একটা যে ছবি দিয়েছে, এই ছবিটা ভারতের এবং দিবাকর রায় নামের কলকাতার এক ফটো সাংবাদিকের তোলা ছবি। এটা তার অনলাইনে আছে এবং পাশাপাশি অনলাইনের ছবি, এই ছবি দিয়ে কম্পেয়ার করা হয়েছে। প্রথম আলোতে এই আর্টিকেলটা ছাপা হয়েছে অলরেডি। এই যে আরেকটা ছবি দেখেন ইয়েদের, যে এই ছবি ভারতের বেশ কয়েকটি পঞ্চম ভাগে পোর্টালে সে দেশের সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরতে গত বছর 2 জানুয়ারি এই ছবি আপ করেছে ভারত, সেটা দিয়েছে। এই যে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যে ছবি 25-এ শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেইখানে ভারতীয় ছবি।
একজন নারী চিকিৎসক একটা শিশুকে চেক করছে, সেই ছবিটি কি বাংলাদেশে কোনো নারী চিকিৎসক বাচ্চাকে পরীক্ষা করছে সেই ছবি তুলে সুন্দর একটা ছবি দেওয়া যেত না? সেইটাও ভারতীয় ছবি দিয়েছে। এখন এই যে এত ভারতীয় ছবি তারা দিল, মুখে ভারতের বিরোধিতা করে, মুখে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলছে, কিন্তু ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক করছেন জামায়াতের আমির, এবং তারা নিষেধ করেছে বলে উনি গোপন রেখেছিলেন। সেই জামায়াত ইসলাম আজকে এতগুলো ছবি ভারতের কেন ব্যবহার করতে হলো? দুইটা কারণ হতে পারে। এক হতে পারে যে ভারতকে বোঝানো যে আমরা অতীতে আওয়ামী লীগ তোমাদের সংস্কৃতিকে যেভাবে এই দেশে চাপিয়ে দিয়েছে তোমরা সেটা মেনে নিয়েছে, আমরাও তোমাদের সংস্কৃতির বাইরে যাব না, তোমাদের এই ছবি দিয়ে আমরা প্রমাণ করলাম তোমরা আমাদেরকে সহজভাবে নাও, তোমরা যা চাও সেভাবে এভাবে আমরা চালাবো। তারা পুরো ভারতপন্থী, তাদের মন জয় করবার জন্য এই নির্বাচনী ম্যানিফেস্টোর মতো এরকম গুরুত্বপূর্ণ একটা বইতে এইভাবে ছাপতে পারলো তারা। এইটা একটা উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, যদি আমি এই উদ্দেশ্যটা নাও মনে করি যে না তারা আসলেই ভারত বিরোধী, তাহলে হচ্ছে অযোগ্যতা, অদক্ষতা, এবং এটা হচ্ছে একেবারেই জাতা একটা ব্যাপার। যে জামাত ইসলাম যে দাবি করে যে তাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বিদেশি পিএইচডি করা লোক আছে, এত যোগ্য অভিজ্ঞ লোক তাদের সঙ্গে আছে, যদি তারা থেকে থাকে তাহলে সেই টিম এই যুগে একটা ছবি দেওয়ার আগে তারা ইন্টারনেটে সার্চ দিয়ে মিলিয়ে পর্যন্ত দেখলো না যে এই ছবিটা কোন দেশের কোন জায়গার, তারা না মিলিয়ে দিল। তার মানে হচ্ছে এই যে অযোগ্যতা, যারা একটা নির্বাচনী ম্যানিফেস্টো দিতে এই অযোগ্যতার পরিচয় দিতে পারে, এতটা অথর্ব আচরণ করতে পারে, তারা একটা দেশ পরিচালনার মতো কঠিন দায়িত্ব তারা কিভাবে গাইড করবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা রক্ষা করবে। আপনি তো সবগুলো ধরে ধরে বললেন। আমি যেটি ওই যে দিবাকরের যে এই ফটোটি সম্পর্কে জানতাম, আমি জানতাম যে একটা, এখন দেখলাম যে আপনি আরো আছে। আমি এখানে 6টি ছবির কথা বলেছি। আমি জানি না যে এটাকে একটি দায়িত্বশীল দল হিসেবে আপনি পরের যে কারণটা বললেন যে তিনি যোগ্যতা অদক্ষতা, এটা ধোপে টিকবে কিনা আমি জানি না। আমি মাহবুব আলমের কাছে আসবো, এনসিপির তারা নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান। আমি একটি বিষয় ইয়ে করি, সেটি হলো যে ঠিক এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই আলোচনা আপনি আসবেন, সেটি তো আপনি জবাব দেবেন। নির্বাচনী প্রচারণার সাথে পাল্লা দিয়ে এআই ভিডিওতে সয়লাভ সামাজিক মাধ্যম, এটা ধরেই নেওয়া হয়েছিল যে এবার এআই ভিডিও প্রচুরভাবে বিপুল সংখ্যক ছড়াবে, এটা ঠিক। এই জায়গাটিকে আপনারা যেহেতু আপনারা যে তরুণদের মধ্যে এনসিপি আপনার এই ভিডিওগুলোর মধ্যে খুবই ইনভলভ আছেন, আপনারা জানেন। ইনভলভ মানে এই এআইয়ের মধ্যে আপনারা ইনভলভ না, আমি বলছি যে আপনারা তো এটাকে কাজে লাগাচ্ছেন। সেই জায়গার থেকে আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় যা বলছে? বিশেষ করে আমি আপনাদের একজন প্রার্থীর কথা বলি, সেটি হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তার বক্তব্য আমরা শুনছি, এবং তার বিভিন্ন বক্তব্য আমরা দেখছি যে তিনি মির্জা আব্বাসের সাথে, হতে পারে মির্জা আব্বাসের সাথে নিয়ে এক ধরনের বক্তব্য বানাচ্ছেন, বা এটা একদম সয়লাম মোটামুটি। এই একটি বিষয়। আর একটা বিষয় হলো যে এই যে আপনারা যে বৃহত্তর জোটে আছেন, যে অভিযোগটা সাখাওয়াত হোসেন সায়ন্ত বললেন, আপনারা তো সেই জোটে আছেন, এই জোটের কর্মকাণ্ড, এই জামাত ইসলামীর কর্মকাণ্ড আপনারা কিভাবে সাফাই গাইবেন? কারণ আপনারা হলো একমাত্র দল যারা ইশতেহারের মধ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ড্রোন ব্রিগেড সহ আরও বেশ কিছু কথা বলেছেন। আর কোনো দল কিন্তু এটি দেয়নি। এখনও বিএনপিটা আমি জানি না, কিন্তু অন্য কোনো দল এই সরাসরি সামরিকের বিষয়গুলো বলেনি। অর্থাৎ আধিপত্যবাদ বিরোধী আপনারা খুব শক্ত অবস্থানে আছেন, কিন্তু আপনার জোটের প্রধান দলকে সেইভাবে দেখা যাচ্ছে না। না, আমরা তো আসলে আমাদের এটা একটা নির্বাচনী জোট, প্রথমত হচ্ছে এটা কোনো আদর্শিক জোট না। সেই জায়গা থেকে আমরা আসলে সেপারেটলি কি করতে চাই, আমরা সেটার একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি, যেখানে আমরা মূলত 36টি পয়েন্ট, মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছি, এবং সেখানে আমরা দেখিয়েছি যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই বিষয়গুলো করব। আর আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা বললেন, এটা তো এবারে নির্বাচনে একটি বড় থ্রেট বলা যেতে পারে। এখন পর্যন্ত অনেকগুলো আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি, এবং আমরা বারবার করে ইসিকে বলেছিলাম যে এটার একটা মেকানিজম তৈরি করা দরকার, যাতে কেউ আসলে এটার মিস ইনফরমেশন মিস ইউজ করে নির্বাচনের মাঠে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করতে না পারে। এবার আমি যদি একটু ভাইয়ের আলোচনায় আসি, এখানে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি এবারের রাজনীতিতে অনেকগুলো কার্ড নিয়ে আসছেন,
ধরেন প্রথমে আনলেন ফ্যামিলি কার্ড, যখন মানুষ হাতে ধরে দেখিয়ে দিল এই ফ্যামিলি কার্ড 2022 সাল থেকে টিসিবি বিতরণ করে আসছে, এবং এখন পর্যন্ত প্রায় 60 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। বিএনপি 2026 সালে এসে বলছে যে তারা ফ্যামিলি কার্ড বিতরণ করবে। যখন জনগণের কাছে ধরা খেলো, তখন তাদের তো আসলে কোনো একটা কার্ড নিয়ে আসতে হবে মানুষের কাছে। তখন আমাদের কাছে মনে হইলো বিএনপি আসলে তখন নারী কার্ডটা সামনে নিয়ে আসছে। বিএনপি কি করতেছে, যে যেখানে ধরেন জামাতের আমির স্পষ্ট করে বলছে যে তার আইডি হ্যাক হয়েছে, কিন্তু ওনারা নানাভাবে পোর্ট্রেট করার চেষ্টা করতেছেন বা নানাভাবে প্রমাণ করার চেষ্টা করতেছেন, ওনারা মিছিল করতেছেন, ওনারা এই করেন সেই করার মধ্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে না এই জোট নারী বিদ্বেষী। কিন্তু আপনি যদি দেখেন জামাতের যে ইশতেহার কিংবা এনসিপির যে ইশতেহার, সেই ইশতেহারে আমরা নারীদের জন্য যে বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আগামীতে আমরা সরকার গঠন করলে নারীদেরকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আমরা করেছি, যে প্ল্যানগুলো আমরা উপস্থাপন করেছি, এগুলো আসলে নারীরা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। যার ফলে ওনারা, আপনি দেখেন খালেদা জিয়া দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন, সেই দল মাত্র এবার 10 জন নারী প্রার্থী দিয়েছেন। ওনাদের টোটাল প্রার্থী 288 জন, তার মধ্যে মাত্র 10 জন ওনারা নারী প্রার্থী দিতে পারছে। তাও এই 10 জন নারী প্রার্থী কি নিজের যোগ্যতায় প্রার্থী হয়েছেন? তা কিন্তু না। এই 10 জন প্রার্থী হয়েছেন তার পারিবারিক লিগাসি অনুসারে, অর্থাৎ তার বাবা রাজনীতি করতেন, তার বাবা মারা গেছেন, সেই জায়গায় উনি প্রার্থী হয়েছেন, কিংবা ভাই মারা গেছেন, ভাইয়ের জায়গায় আপনার প্রার্থী হয়েছেন। কিন্তু আমরা এনসিপি সেই গণঅভ্যুত্থানের পরে যে 5% নারীর রিপ্রেজেন্টেশনের কথা আসছে, আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের এবার যে 30টা আসন, সেই 30টা আসনের মধ্যে আমরা 2 জন নারী রেখেছি, যেটা আপনি যদি পার্সেন্টেজে হিসাব করেন সেটাতে আপনি 8%-এর মতো হবে। তো বিএনপি এতদিন ধরে যার প্রধান ছিলেন একজন নারী, তিনি তার যে আসন, সে আসনে আসলে নারীর প্রতি সুবিচার করতে পারেন নাই। এবার যদি আসি, উনি আপনার বিভিন্ন ধরনের নির্বাচনের যে আসলে যে পরিবেশ, এই পরিবেশে আমার কাছে মনে হয়েছে যে ধরেন আপনি যদি টিআইবির যে রিপোর্টটা দেখেন, যে এই দেশের 91% সহিংসতার সাথে, মব ভায়োলেন্সের সাথে বিএনপি জড়িত, এবং হত্যাকাণ্ড বলেন সেগুলোর সাথে বিএনপি জড়িত। এখন আগামীর যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা যদি আপনি সুষ্ঠু করতে চান, যদি সহিংসতা মুক্ত করতে চান, যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে চান, তাহলে তো এই সহিংসতাগুলো রোধ করতে হবে। কিন্তু এই যে সায়ন্ত ভাইয়েরা ধরেন এসে এই যে সহিংসতাগুলো নিয়ে কিন্তু কোনো অ্যাড্রেস করেন না। এই যে সায়ন্ত ভাইয়েরা কিন্তু এই টকশোগুলোতে এসে এত 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 মব ভায়োলেন্সের কথা বলেছেন, এবং এই যে মানে 91% একটা দল মব ভায়োলেন্স করার পরে মানে ওনাদের গলার কথাবার্তা এমন পর্যায়ে যে ওই 91% নিয়ে কিন্তু কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোনো জায়গায় কোনো একটা ছোট্ট ঘটনা ঘটছে, ওনারা সেটাকে মব ভায়োলেন্স করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন বাংলাদেশে যে মানে বিশাল অপরাধ। কিন্তু ওনারা যে 91% এই বাংলাদেশে হত্যাকাণ্ড করেছেন, 91% মব ভায়োলেন্স করেছেন, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। এবং আগামী নির্বাচনে সবচেয়ে বড় সহিংসতার জায়গা, সবচেয়ে বড় শঙ্কার জায়গা হচ্ছে এই যে বিএনপির যে সহিংসতা শুরু হয়েছে, এবং যেসব আসনে বিএনপি আপনার বিদ্রোহী প্রার্থী আছে, আমরা ডেফিনেটলি নুরুল হক নুরুর আসনে দেখেছি, এরকম অনেক আসনে দেখেছি যে তারা নিজেরা এখনো পর্যন্ত মারামারি করতেছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের আসলে আচ্ছা, আমি একটু মানে প্রশ্নটা শাখাওয়াত হোসেন শাওন্তরী, যে এই যে নারীর কথা আপনি বললেন, ওনার প্রশ্নটাই আমি করছি না, আমার প্রশ্ন সেটা হলো যে আপনারা কি জামাত জোটে আছেন, জামাতের এখন যে নির্বাচনী জোট, এটা কিন্তু আপনার পুরো দায়িত্ব কিন্তু আপনাদের সাথেও যায়, এটা তো স্বীকার করেন যে আপনার জোটের দায়িত্ব তো আপনাদের সাথে যায়। সেটা কেমন? আপনারা একটা বৃহত্তর জোটে আছেন, তো সেই জোট মিলিয়েই কিন্তু এখন আপনাদের সাথে আলোচনা হবে নির্বাচনের আগ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে জামাতের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো কিন্তু এনসিপি কেও প্রভাবিত করবে, এটা মানে এটা সাধারণ নিয়ম।
আজকে বিএনপির যে এই যে আপনি যেমন বললেন যে বিএনপির বিদ্রোহীরা ইলেকশন করছে, এটি প্রভাবিত করছে না বিএনপিকে? সেরকম জামাতের যে সিদ্ধান্ত, জামাত কিন্তু একজন নারী প্রার্থীও দেয়নি, এইটার ব্যাখ্যা আসলে কি হতে না, পারে? আপনি তো একটা দলের দলগত সিদ্ধান্তের বিষয়ে আমি না, কিন্তু আপনারা তো সেখানে জোট আমাদের ওভারঅল আপনি ধরেন বিএনপির 300 আসনের মধ্যে তারা 10 জনকে দিছে, তা আমাদেরও তো 300 আসনের মধ্যে 2 জন নারী আছে। আমরা এনসিপির যে রাজনীতিটা, আমরা আমাদের রাজনীতি করি, আমরা তো আরেক দলের আমি তো আপনার রাজনীতি আমি ঠিক আমি করে দিতে আসলে পারবো না। বুঝাতে পারি নাই, আমি শাখাওয়াত হোসেন সাধারণত আমি আসলে বুঝাতে পারিনি। আপনারা যখন নির্বাচনী জোটটা করবেন তখন কিন্তু পুরাটা জোট একটা কাজ, মানে এক ইউনিট হিসেবে যাচ্ছে, ইউনিক হিসেবে যাচ্ছে। তখন সেই জোটের শীর্ষ নেতা তিনি সবার শীর্ষ নেতা। আপনি দেখেন খালেদা জিয়া যখন 4 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা ছিলেন, খালেদা জিয়া যা বলতেছেন সেটাই কিন্তু নেতৃত্ব হিসেবে জামাতও মেনে নিচ্ছে, বিএনপিও মেনে নিচ্ছে। তো সেই জন্য জামাতের যে একজন নারীও প্রার্থী নাই, এই জায়গাটা আপনার রাজনীতিতে প্রভাবিত তো করেই, মানে এটা হলো আমরা কি সাধারণভাবে আমরা প্রথম থেকেই বলে আসছি আসলে এখানে মানে আমাদের জোটটা হয়েছে সম্পূর্ণ নির্বাচনী একটা সমঝোতা। এখানে আসলে যে দল, মানে আপনি দেখেন বিএনপি কিন্তু বিভিন্ন দলকে ভেঙে নিয়ে এসে তার প্রতীকে নির্বাচন করতেছে। আমাদের এখানে প্রত্যেক দলের আইডিওলজি বলেন, প্রত্যেক দলের চিন্তা ভাবনা বলেন, এটা কিন্তু সেপারেট, এবং তারা কিন্তু তাদের মতো করে ইলেকশন করতেছে, তাদের প্রতীকে ইলেকশন করতেছে, তারা তাদের রাজনীতি করতেছে, তারা তাদের ম্যানিফেস্টো দিচ্ছে। দেখেন আমরা কিন্তু এক জোটে আছি, কিন্তু আমরা আলাদা আমাদের ইশতেহার দিয়েছি। মানে এটা কিন্তু বুঝতে হবে যে আমরা কিন্তু মানে সম্মিলিত কোনো ইশতেহার দিই না। জামাত যে ইশতেহার দিয়েছে, জামাত কিন্তু বলে না এটা 11 দলীয় জোটের ইশতেহার। জামাত বলছে জামাতের এটা ইশতেহার, আমরা বলছি আমাদের ইশতেহার এটা। আশা করি আমি মনে হয় বুঝাতে পারছি যে এখানে প্রত্যেকটা দল তার যে সেপারেট আইডেন্টিটি, সে আইডেন্টিটি নিয়ে আসে, সেপারেট প্রতীক, সে প্রতীক নিয়ে আসে এবং সেপারেট রাজনীতিটাই করতেছে। আমার যে আইডিওলজি, আমার আইডিওলজি অনুসারে আমার যে 30 জন প্রার্থী, সেই 30 জন প্রার্থীর মধ্যে আমি আমার যে নারীর রিপ্রেজেন্টেশন থাকার কথা ছিল আমি সেটা পূরণ করেছি। আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির যাওয়ার আগে শাখাওয়াত হোসেন সামন্ত আপনার কাছে আরও প্রশ্ন রেখে গেলাম। আমি এর নাম মাহবুব আলম, আসলে আমি তাকে ইউনিকনেসটা বোঝাতে পারি না যে জোট যখন গঠন হয়, জোট পুরোটাই একটা ইউনিক হিসেবে দাঁড়ায়। সেটি আদর্শিক জোট হোক, আন্দোলনমুখী জোট হোক, নির্বাচনী জোট হোক, আমরা তো বিভিন্ন ধরনের জোট করছি। তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা যুগপৎ নির্বাচনী এটা তো জোট। সমঝোতা হয়েছে, জোট বলা হয়নি, এটা নির্বাচনী সমঝোতা বলা হয়েছে, এটা কোথাও জোট বলা হয়নি। সরকার গঠন করলে তো এই জোটই করবে, তাই না? সেটাই জোট করলে তখন কারা কি এনসিপির ম্যানিফেস্টো বাস্তবায়ন করবে না জামাতেরটা করবে? এই প্রশ্ন থাকলো, ঠিক আছে, আমরা ছোট্ট বড় একটা দল বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে এই প্রশ্ন থাকবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি যে প্রশ্নটি ছিল, আমরা বিরতির আগে এই প্রশ্নটি ছিল, আমি একটু মানে মাহবুব আলমের কাছে যেই বিষয়ে আসছিলাম যে জোট গঠন হলে সেই জোট যদি, এবং এর আগে ফরিদুল আপনাদের দলের নেতা তিনি এসেছিলেন, তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন যে আপনারা ছোট দল হতে পারেন, কিন্তু আপনারা তো একটা মানে প্রতিদ্বন্দ্বী জোটে আছেন। এই জোট যদি সরকারে চলে যায় তাহলে এনসিপির ইশতেহারও কিন্তু পালন হতে পারে জামাত যদি মনে করে, তাই না? এবং আপনারা যদি বললাম যে ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদ, সেই জায়গায় আপনারাই একমাত্র সামরিক সক্ষমতা বাড়ানোর কথা বলছেন। তো আমি এই ইউনিকনেসটা মাহবুব আলম আপনাকে বোঝাতে পেরেছি কিনা? শাখাওয়াত হোসেন সামন্ত, আপনার কাছে আমি আসি। আপনার দীর্ঘ সময় ধরে থাকেন যে জোটের ইউনিকনেসটা আসলে সেটা ধরতে পারা যায় কিনা? আসলে যখন নির্বাচনী জোট হয়, জোটটা হয়ই ওই জন্য যে তারা আসন ছাড়ে একে অপরকে, এবং তারা নির্বাচিত হয়ে আসলে একসঙ্গে সরকার গঠন করবে। বিরোধী দলে গেলেও একসঙ্গে তারা বিরোধী দল হয়। সেই ক্ষেত্রে ধরেন এই যে জামায়াত ইসলাম এবং এনসিপি, যদিও কোনোই সম্ভাবনা নাই মানে আমার দৃষ্টিতে, তবুও কথায় ধরে নিচ্ছি যে তারা সরকার গঠন করলো। সরকার গঠন করলে তাইলে তারা কার ম্যানিফেস্টো বাস্তবায়ন করবে? তাদের সিটি হলো টোটাল 30টা, 30টার মধ্যে যে কটা পাইলো,
জামাত তো নিশ্চয়ই তাদের থেকে সংখ্যা অনেক বেশি পাবে এবং সরকারের মেইন স্টেক হোল্ডার তখন জামাত হবে। তাহলে জামায়াত কি জামাতের ইস্তেহার বাস্তবায়ন করবে নাকি এনসিপিরটা করবে? সাধারণ সেন্সে কি বলে, যদি জামায়াত এনসিপির ম্যানিফেস্টোই বাস্তবায়ন করবে তাহলে তো আলাদা এনসিপির ম্যানিফেস্টো দেওয়ার দরকার ছিল না, কিংবা জামাত বলতো এনসিপির ম্যানিফেস্টোই আমাদের ম্যানিফেস্টো। সুতরাং এটা হয় না। সেই বিবেচনায় জামাত এখানে প্রধান দল হিসেবে, বড় দল হিসেবে তার অধীনস্থ দলগুলা জামাতকেই ফলো করতে হবে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নর্মসে। এখন এইখানে ধরেন নারীদের জন্য নাকি ইস্তেহারে অনেক ভালো ভালো কথা রেখেছে জামায়াত এবং নওগাঁতে বলেছেন যে মাস্টার্স ফ্রি করে দেওয়া আচ্ছা, হবে। এনসিপি ভালো ভালো কথা রেখেছে। নারীদের জন্য আপনারা প্ল্যান করবেন, কিন্তু সেই প্ল্যান করা এবং প্ল্যান বাস্তবায়নে নারীর অংশগ্রহণ কোথায়? একটা দল একটাও নারী প্রার্থী দেওয়ার মতো যোগ্য নারী পেল না। আবার ম্যানিফেস্টোতে বলছে ক্ষমতা আসলে যথেষ্ট সংখ্যক নারী মন্ত্রী বানানো হবে। টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী বানানো যায় 10%, 30 সদস্যের মন্ত্রিসভা হইলে 3 জন, আপনার 60 সদস্যের হইলে 6 জন। তো টেকনোক্র্যাট সবই নারী দিবেন আপনি? আর যদি নারী আপনি টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী বানিয়ে দেশ চালানোর মতো এইরকম পারেন আপনি, তাহলে এদের মধ্যে একজনকে আপনি যোগ্য হিসেবে পেলেন না নমিনেশন দেওয়ার জন্য। 1, 2 হলো আপনি বলছেন ইসলাম নাকি কোরআন নাকি নারীকে এরকম নেতৃত্বের জায়গায় আসার অধিকার দেয় নাই, কী সব বক্তব্য দিলেন। তো তাইলে ওইখানে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নারীকে দিল, ওই মন্ত্রণালয় ওই নারীর নেতৃত্বে চলবে না, নারীর নেতৃত্বে চলবে না। তাহলে এই যে কন্ট্রাডিক্টরি পজিশন, সেইখান থেকে তারা কি করবে সেই স্পষ্ট উত্তরটা তো আমরা পাচ্ছি না। আর এনসিপির নারীর প্রশ্নে যেটা, এনসিপি নারীদের নিয়ে বেশ কয়েকজন, মানে মোর দেন হাফ ডজেন্স অফ উইমেন লিডার গ্রোন আপ হচ্ছিল এবং তারা খুব প্রমিজিং, রাইজিং, ভালো কথা বলছিল এবং রাজনীতি সচেতনভাবে তারা এম্পাওয়ার্ড হচ্ছিল। সেই নারীরা প্রায় সবাই দল থেকে হয় পদত্যাগ করলো অথবা নিষ্ক্রিয় হয়ে গেল, নির্বাচনে অংশগ্রহণ করলো না। প্রথম সারির পরিচিত মুখ যেই কজন দেখবেন এর একজনও নির্বাচনে অংশগ্রহণ করে নাই অথবা পদত্যাগ করেছে বা নিষ্ক্রিয় হয়ে আছে। যেই 2 জনকে দিয়েছে ওই 2 জনের নাম আমি শুনি নাই। সংবাদ মাধ্যমের লোক হিসেবে আপনি নমিনেশনের আগে তাদের নাম শুনেছেন কিনা সেটা আপনি বলতে পারবেন। কেন তারা তাদের এই যোগ্য এবং অধিকতর কম্পিটিটিভ নারীদের প্রার্থী করতে পারলো না? কারণ হচ্ছে এনসিপির তো নির্বাচনের মাঠে, প্রচারণার মাঠে জামাতের সাংগঠনিক শক্তির উপর তাদের নির্ভর করতে হয়। যে দল তার দলের নারীদের পর্যন্ত এমপি প্রার্থী করে না, কারণ ওই পুরুষ কর্মীরা ওই নারীর জন্য নির্বাচনী প্রচারণায় যাবে না, এই মানসিকতা ধারণ করে, তারা কি এনসিপির জন্য প্রচারণায় নামবে? সুতরাং সেটা করবে না। এবং দেখেন মাহবুব এমনি বিএনপির ব্যাপারে অনেক কিছু বলেছে, সেটা আলাদা ইস্যু, কিন্তু এই যে উই রিভোল্টের মতো একটা মিথ্যাচার জঘন্য কথা ইতিহাস বিকৃতি করলো, এটা নিয়ে কোনো মতামত পেলাম না। ঢাকা 17-তে একজন ডাক্তার সেনাবাহিনীকে নিয়ে জিহ্বা চাটাচাটির যেসব জঘন্য অসভ্য শব্দোচ্চারণ করলো সেটা নিয়েও পেলাম না। জাল সিল করাটা একটা ধর্মের রাজনীতি করা, ধর্মের নাম নিয়ে রাজনীতি করা, তারা এটা করতে পারলো সেটা নিয়ে একটা কথা পেলাম না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, আর আপনাদের প্রধান জোট তাদের নির্বাচনী ইস্তেহারে সেই ভারতের এতগুলো ছবি কেন ব্যবহার করলো, তার উদ্দেশ্য কি থাকতে পারে? আমি তো 2টি উদ্দেশ্যের কথা বললাম, ইদার দিস অর দ্যাট। তো ও এনসিপির এটাকে কিভাবে দেখে, তার কোনো উদ্দেশ্য আসলে বুঝে কি না, কিছুই পেলাম না। শুধু পারে আসার পরে জোট আছে, জামাতের একটা সমালোচনাও করবেন না, শুধু বিএনপির যা দোষ সেটা বলবেন। বিএনপির অনেক দোষ আছে, আমি নিজেও বিএনপির অনেক দোষের আমার প্রশ্ন নাই, আপনি শাখাওয়াত হোসেন শাওনের আরেকটা প্রশ্ন, মানে আমি তো বিএনপির যে মাত্র 10 জন কেন নারীকে মনোনয়ন দিল সেই বিষয়টা তো আপনি অ্যাড্রেস করলেন না। করি, বিএনপি 10 জনকে নির্বাচনী মাঠে যোগ্য এবং জিতে আসার মতো মনে করেছে, 10 জনকে দিয়েছে। পারিবারিক লিগ্যাসি, পারিবারিক লিগ্যাসি হলে তারা কি অযোগ্য? পৃথিবীর কোন দেশে বুশের ছেলে কি প্রেসিডেন্ট হয় নাই? হিলারি ক্লিনটন তার ওয়াইফ বিল ক্লিনটন হিলারি হয় নাই? ভারতে গান্ধী পরিবারে তারা হয় নাই। তবে এরা কি কেউ শুধু পরিবারের কারণেই হচ্ছে না? নিজেরা পরিবারের আবহ, রাজনৈতিক আবহ থাকার কারণে রাজনীতিতে আগ্রহ তৈরি হয়েছে এবং রাজনীতি করে করে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। খালেদা জিয়া একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে দলে
শুরুটা তার আগমন ঘটেছে, কিন্তু তিনি যোগ্যতার পরিচয় দিয়ে এই দল দীর্ঘদিন পরিচালনা করেছেন এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার পক্ষে থেকে। কেন 5% এই দেশের প্রতিনিধিত্ব সবকিছু নিশ্চিত করে করতে তিনি পারেন করেন নাই, নাই, সেটা বলেন। কেন করেন নাই, 5% তাই বলে এখন খালেদা জিয়াকে আপনি বলবেন যে পারিবারিক উত্তরাধিকার বলেন, বলে মাহবুব তারেক বলেন। রহমান কি নিজেকে তৈরি করেন? বিএনপি তাদের নারী নেতৃত্বের প্রতি আরো সজাগ এবং সতর্ক হওয়া দরকার ছিল অনেক আগে থেকে, যেটা আমিও মনে করি। তাদের দলে প্রচুর নারী নেতৃত্ব বেরিয়ে আসার সুযোগ আছে, বিএনপি সেটা অতীতে করে নাই, যতটুকু করেছে সেটা আরও বেশি করা দরকার ছিল। এখন নির্বাচনের সময় তাদের অ্যাসেস করে বুঝতে হয় যে এইখানে আমার জিতে আসার মতো কতজন আছে, যাদের জিতে আসার সম্ভাবনা আছে তাদের বেছে দিয়েছে। জামাতে তো সেই রকম একজনও তৈরি হয় নাই। আপনার দলে তৈরি হওয়াটা সরে গেল আপনার হাত থেকে। তৈরি হওয়া মেয়েরা, যারা যেই নারীরা অত্যন্ত চৌকস, ভালো কথা বলে, যুক্তিবাদী কথা বলে এবং নেতৃত্বে এগিয়ে আসার মতো ছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট তাদের দ্বারা হতে পারতো, তাদের আপনাদের কাছ থেকে সরে গেল। সুতরাং একজনও দিলেন না, সরে গেল আপনারা, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা বিএনপি 5%-এর জায়গায় 3.5% কেন দিল সেটা নিয়ে। আপনি যে শূন্য, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা না। নাই। আমি 8%। আপনার দলের একজন প্রধান, আপনার দলের একজন প্রধান দীর্ঘদিন ধরে উনি নারী প্রধান ছিলেন। ওই দল যদি 5% রিপ্রেজেন্টেশন নিশ্চিত না করতে পারে, আর আমি একটা নতুন দল, আমি 8% নারী রিপ্রেজেন্টেশন নিশ্চিত আপনি করতেছি, বলেন আপনার প্রথম সারির সব চলে গেল কেন বা নিষ্ক্রিয় হলো কেন? এখানে মানে ওনারা যে মিস ইনফরমেশনগুলো এখানে এসে ডেলিভারি দেন। দেখেন, আমাদের নির্বাচনের সময় আমাদের যেটা হয়েছে যে কেউ কেউ এই জোট কেন্দ্রিক তাদের হচ্ছে একটা অবজারভেশন ছিল, সেই জায়গা থেকে তারা দলের প্রধানের কাছে একটা লিখিত, আপনাদের 30 জন নোট অফ ডিসেন্ট জামাতের সাথে জোটে যাওয়ার জন্য। ওইখান থেকে আপনি স্পষ্ট দেখবেন আমাদের যিনি হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, উনি ওই তিনিও নির্বাচন থেকে সরে গিয়েছেন। উনি ওই 30 জনের একজন, ঠিক আছে। কিন্তু উনি পরবর্তীতে আমাদের পুরো নির্বাচনের যে জোটের যে নির্বাচনের সিস্টেম, সেই সিস্টেমের সাথে উনি যুক্ত আছেন এবং খুবই ভালোভাবে উনি সেটা পরিচালনা করতেছেন। এবং উনি মানে আপনি তো আসলে সবাইকে চিনবেন না, কারণ আপনি তো একদিকে তাকান। আমাদের যে 2 জন নারী প্রার্থী, প্রথমে কিন্তু আমরা 3 জন নারী প্রার্থী দিয়েছিলাম। জালকাঠি 2 আসনে ডাক্তার মাহমুদা মিতুকে আমরা দিয়েছিলাম, এবং যিনি ঢাকা 19-এ দাঁড়িয়েছেন তিনি হচ্ছে আমাদের পুরো যে ডায়াসপোরা, যেটা বিদেশি যেই সংগঠনটা, এটার আহ্বায়ক ছিলেন। তো ওনাকে দেওয়া হয়েছে আমাদের এই ঢাকা 19-এ। তো মানে আপনি তো আসলে নামটা কি? দিলশানা পারু। দিলশানা পারু। এতদিন সাংবাদিকতা করে ওনার নাম জানেন না। না, আপনি এটা আমার ব্যর্থতা হয়তো। আমারও ব্যর্থতা। আমারও ব্যর্থতা। আপনি এনসিপির ব্যর্থতা। আপনি এনসিপির কয়জন প্রার্থীর নাম জানেন? বরং এটা আমার ঠিক আছে। আপনাকে যদি বিএনপির এখন 10 জন নারী প্রার্থীর নাম বলতে পারবেন? এই তর্কে না যাই। বিএনপি নারী প্রার্থীর নাম বলবো, আপনার দলের অন্য প্রার্থী যাদের চিনি তাদের নাম। আপনি 10 জন নারী প্রার্থীর নাম 10 জনের নামই বলতে হবে। বিএনপির 10 জন কেন? আপনি তো বিএনপির যাদের দেয়া হয়েছে বলেন না, আপনি সবাইকে 10 জন, চিনি 5 জনের বলেন, 5 জনের নাম বলেন। বলতে পারবেন না তো? বলতে পারবো না কেন? না পারাটা এটা কোনো সমস্যা না। মানে আমরা সবার এই নাম তর্কে জানতে না হবে। যাই, আপনি বলেন। সবার এটা নাম তো বললামই আমার ব্যর্থতা। হ্যাঁ, সবার নাম জানতে হবে, এটা কিন্তু কোনো। তো আমাদের এখানে যারা, ওই যে উনি যে একটা কথা বলছেন না, যে ওনারা অ্যাসেসমেন্ট করে দেখছেন যে ওনাদের 3.5% নারী যোগ্য নির্বাচন করার মতো। আমাদের কাছে যেই যে আসনে মনে হয়েছে যে ওনারা ইলেকশন করার মতো, আমরা ওনাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে এবং ওনারা ইলেকশন করতেছেন। বাকি যারা যোগ্য ছিল না, বাকি যারা আছেন তারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন। যেমন নুসরাত তাবাসসুম, উনি আমাদের নির্বাচনকালীন যে কমিটিতে আছেন। মনিরা শারমিন, ওনারা কিন্তু ওই 30 জনের ছিলেন। পরবর্তীতে ওনারা ফিরে আসছেন। শারমিন যোগ্য ছিল না, ওনারা ফিরে আসছেন। ডাক্তার জাবিন যোগ্য ছিল না। দেখেন, এখানে বিভিন্ন মতের পথের মানুষজন একত্রিত হয়েছে এবং আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি জোট করার, সেটা কিন্তু আমরা একটা সামষ্টিক সিদ্ধান্ত নিয়েছি এবং মানে আমাদের দলের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। সেই সিদ্ধান্ত যদি কেউ না মেনে দল ছেড়ে দিতে পারে, এটা হচ্ছে তার একটা ডেমোক্রেটিক রাইট, সেটা তার অধিকার আছে। কিন্তু আপনি যদি কেউ দল করতে আসে, তাহলে দলের সংখ্যাগরিষ্ঠ মতামত। আমি কেন জামাতের
ম্যানিফেস্টো নিয়ে কথা বলবো, আমি তো আমার ম্যানিফেস্টো নিয়ে কথা জামাতের জন্য বলবো। প্রচার চালাচ্ছেন না? নো আমি জামাতের জন্য প্রচার চালাচ্ছেন না? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে কথা বলবো, আমি আচ্ছা, আমার আমি ম্যানিফেস্টো নিয়ে বুঝতে কথা পারি বলবো। না, জোট হিসেবে আমি- 30 আসনে ওনারা জামাত সমস্যা কি? ওনাদের জন্য ওনারা প্রচার হচ্ছে চালাচ্ছে, ওনারা বাকিগুলো অতীতের জোটগুলোর এনসিপি সাথে কি জামাতের সঙ্গে আচ্ছা, প্রচার চালাচ্ছে না? আমি আপনার সাথে আপনার সঙ্গে কথা বলি না, একটু আমাকে কথা বলতে দেন। Please, please. বলেন মাহবুব বলেন। জি, ওনারা সমস্যা কি, ওনারা হচ্ছে অতীতের বাংলাদেশের যে জোট কালচার, সেই জোট কালচারের সাথে এবারের আসলে নির্বাচনী আমাদের যে সমঝোতাটা, সেই সমঝোতাটাকে মিলিয়ে ফেলতেছে। আমরা বারবার করে বলতেছি এটা আমাদের একটা নির্বাচনী সমঝোতা, এবং প্রত্যেকটি দল তার যে নির্বাচনী প্রতীক, তার যে আইডিওলজি, সেটা নিয়ে সে মাঠে ভোটারদের কাছে যাচ্ছেন, এবং সেই আলোকেই হচ্ছে ইলেকশনটা হচ্ছে। আমরা আমাদের যে 36টা দফা জনগণের সামনে উপস্থাপন করেছি, জামাতের জায়গা থেকে 41টা উপস্থাপন করেছে। আমরা যখন আমরা খুবই আশাবাদী যে কারণ এমন একটা জোট হয়েছে যে জোটে আপনি 71কে পাবেন, 24কে পাবেন, ইসলামপ্রিয় মানুষ পাবেন, দেশপ্রেমিক পাবেন, সব মিলিয়ে এটা একটা কমপ্লিট জোট হয়েছে, এবং বাংলাদেশের মানুষ আসলে যেমন আসলে একটা জোট দেখতে চায় সেরকম একটা জোট হয়েছে, যার ফলে এই জোটের একটা জোয়ার সারা দেশে তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী যে আমরা সরকার গঠন করতেছি, এবং এই সরকার গঠন করার পরে আমাদের যেই 36টি দফা এবং জামাতের যে 41টি দফা, এটা খুব বেশি কন্ট্রাডিক্ট করে না। কিছু কিছু জায়গায় যেমন আমরা বলেছি যে নারীদের ডে কেয়ারে আমরা প্রণোদনা দিব, জামাত স্পেসিফিক করে নাই, জামাত বলছে যে তারা ডে কেয়ার করবে। আমরা বলেছি যে নারীদের যেই মাতৃত্বকালীন ছুটি সেটা 6 মাস করব। আমরা বলেছি যে পিতৃত্বকালীন ছুটি 1 মাস করব। আমরা বলেছি যে কর্মসংস্থানের বিষয়ে জামাতের সাথে আমাদের অনেকটুকুই মিল আছে। তো এই জাতীয় আমরা দেখব যে অনেকগুলো কিন্তু অলরেডি আমাদের সাথে মিলে। বাকি যেগুলো আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সরকার ফর্ম করার পরে, এবং এগুলো এমন না যে কোনো একটা ইশতেহার যে কারোর জন্য ক্ষতির কারণ হবে, এরকম কোনো বিষয় এখানে নেই। যেটাই পালন হয় সেটা হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য এটা মঙ্গলজনক হবে, এবং বাংলাদেশের মানুষ যে প্রত্যাশাগুলো করে সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। আমি ছোট্ট একটা বিরতিতে যাব আবারও। আপনাদের দুইজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটি হলো যে আমরা ইশতেহার নিয়ে বিভিন্ন কথা বললাম, অন্যান্য বিষয় নিয়ে কথা বললাম, আমি এখন একদম ডিসকোর্সে আসতে চাই যে বাংলাদেশের এই নির্বাচনটা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনাদের জোটে আবার আপনি এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবেন যে জোটের দায় আপনাকে নিতেই হবে, কারণ এই জোট যদি সরকারে যায় তাকে তার সবচেয়ে বড় যে প্রধান চ্যালেঞ্জ থাকবে সেটি হলো, যেমন বিএনপির ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে, ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং এই টানাপোড়েনকে এক ধরনের সমাধানে নিয়ে আসতে হবে। সমাধান মানে এই না যে আধিপত্যবাদকে বা ভারতকে মেনে নেয়া। তো জামাত ইসলামীর বা আপনাদের জোটের ভারতের সাথে যদি আপনারা সরকারে যান, আপনারা তো স্বপ্ন দেখছেন সরকারে যাবেন, আপনাদের ভারতের ডিপ্লোমেসি কি, ভারতের সঙ্গে আর কোনো দেশের সঙ্গে জানতে চাই না। আর সাখাওয়াত হোসেন সায়ন্ত সেটার সাথে যুক্ত করবেন যে আসলে আগামীর নতুন বাংলাদেশের এই ভারতের সাথে ডিপ্লোমেসিটা কেমন হবে। এইটা হলো আমাদের স্পেশাল ডিসকোর্সে আমরা আলোচনাটা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি প্রশ্নটা বলে গিয়েছিলাম আপনার কাছে পরে আসবো, আগে আমি মাহবুবের কাছে আসছি। সেটি হলো যে আমরা এই আলোচনাগুলো তো এতক্ষণ আমরা ডে ইভেন্টগুলোতে আলোচনা করলাম, আমি এই আলোচনাতে আমরা ধরে নিচ্ছি কথায় যে জামাত জোট আপনারা সরকার গঠনে যাচ্ছেন, এবং ভারতের সাথে জামাত ইসলামের ডিপ্লোম্যাসি 54 বছরে কিন্তু জামাত কখনো ক্ষমতায় যায়নি, কাজেই আমরা জানি না যে ডিপ্লোম্যাসি তো বাংলাদেশের এক ধরনের ডিপ্লোম্যাসি হয়, কিন্তু সেখানে কিছু ওঠানামা হয়। সেই ক্ষেত্রে জামাতের নেতৃত্বে সরকার থাকতে হলে আপনারও দলের থাকতে হবে। আপনি ইন্ডিভিজুয়ালি আপনার দলেরটা বলতে পারেন বা আপনার জোটেরটা বলতে পারেন। ডিপ্লোম্যাসি যদিও পুরো সরকারের ক্ষেত্রে একটাই হয়। ভারতের ডিপ্লোম্যাসি ভারতের সাথে আপনাদের এই সরকারের, আপনারা যদি সরকারে যান কয়েকদিন পরে তো নির্বাচন, আমাদের স্পষ্ট কথা যে আমরা অতীতে যে ভারতের আধিপত্যবাদ দেখে এসেছি সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের যেটা ডিপ্লোমেসি হবে সেটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। সে যদি আমাকে 2 টাকা দেয় আমি তাকে 2 টাকা দেব, কোনো ধরনের লেজুর ভিত্তি বলেন,
কোনো ধরনের তারা যদি আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় আমরা সেটা কোনোভাবেই মেনে নেব না। আমাদের যেই কোনো দেশের সাথে, শুধু ভারত না, যেই কোনো দেশের সাথে আমাদের ডিপ্লোমেসিটা হবে উইন উইন, মানে আমার দেশের স্বার্থ রক্ষা করেই আমি আমার ডিপ্লোমেসিটা করব। না, এই ৫ তারিখের পরে আসলে ওই আগেকার যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসির দিকে কোনো দলই ফিরে যাবে না। ভারতের আধিপত্য যে অন্য দলগুলো মেনে নেবে, এটা আধিপত্য শব্দটা কেউই মেনে নেবে না। হ্যাঁ, কিন্তু মানে আপনাদের সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার আপনারা চিন্তা করেছেন কিনা? কারণ এটা কিন্তু আসলে আগামী যে কোনো সরকারই যদি আসে সেই সরকারের জন্য ১, ২, ৩ না ৫ নাম্বার পর্যন্ত এই চ্যালেঞ্জটা থাকবে। আমাদের তো স্পষ্ট, মানে আমরা বাংলাদেশের স্বার্থের বাইরে আমাদের রাজনীতি বাংলাদেশ পন্থার রাজনীতি, বাংলাদেশের স্বার্থ তারপরে অন্য বিষয়। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই যে কোনো ডিপ্লোমেসি নির্ধারণ করব, এটা আমাদের স্পষ্টবাদ। না, মাহবুব অনেক বেশি জেনারেলাইজড উত্তর দিলেন। স্বাগত হোসেন শান্ত, আমি আপনার কাছে আসলে ব্রডার অ্যাসপেক্টে জানতে চাই যে নতুন বাংলাদেশ, আমরা এক ধরনের নতুন বাংলাদেশ যদি পাই, সেই নতুন বাংলাদেশে আমাদের ডিপ্লোমেসিটা কেমন হওয়া উচিত, যেই দলই যাক ক্ষমতায়? যে দলই ক্ষমতায় যাক, এই নতুন বাংলাদেশের ডিপ্লোমেসি ওইটাই যে বন্ধু হবে কিন্তু প্রভু হবে না প্রভু না। কেউ। শুধু ভারত না, ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, যাকেই ধরেন আপনি, কাউকে প্রভু বানানো যাবে না। বন্ধু হবে, এবং বন্ধু হলে বন্ধুর মতো আচরণ লাগবে, উইন উইন লাগবে। আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি, আমার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আত্মমর্যাদাকে যে ক্ষুণ্ণ করে তার সঙ্গে তো বন্ধুত্ব হতে পারে না। সুতরাং ভারতকে তার পলিসি বাংলাদেশ প্রশ্নে অবশ্যই চেঞ্জ করতে হবে, এবং পরিবর্তিত অবস্থায় যেই দলই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে এই পলিসিতে ভারতের আসতেই হবে। আর না এসেও ভারত পারবে না, কারণ প্রতিবেশী তো পাল্টে ফেলা যায় না। বাংলাদেশ ছোট দেশ হইল আয়তনে ছোট, জনসংখ্যার দিক থেকে ২০ কোটি মানুষের দেশ, এবং ভারতের পার্শ্ববর্তী বিরাট একটা অংশ বাংলাদেশ। সুতরাং এইখানে তারা চাইলেই আগের মতো সব করতে পারবে না। বরং আমি এনসিপির, মাহবুব তো আজকে আমার সঙ্গে আছে, সেই জন্য বলি, এটা সবসময় একটা কৌশল হয় এবং সেটা হবে। যতই বলুক যে তারা তাদের আদর্শে, তাদের ইশতেহারে, তাদের পলিসিতে চলবে, জামাত দ্বারা প্রভাবিত হবে না, এটা একটা জোট, আদর্শিক জোট না। আজকে আমি অনেকবার উল্লেখ করবার পরেও ভারতীয় ছবি দিয়ে ম্যানিফেস্টো তৈরি নিয়ে মাহবুবের মুখ থেকে একটা কথা কিন্তু বের হয় না। আজকে উল্টোটা ভাবেন তো, যে বিএনপির ম্যানিফেস্টোতে এরকম গোটা 10 ছবি ভারতের ব্যবহার করেছে, তাহলে আজকে মাহবুবদের ভাষাটা কি হতো, এর প্রতিবাদটা কোন লেভেলে যেত, নিন্দাটা কোন লেভেলে যেত। বিএনপি তো কয়েকটা বলে চুক্তিও করেছে, সেই অভিযোগও করা অথচ একটা বার এইরকম নির্বাচনের ম্যানিফেস্টো হচ্ছে একটা দলের অঙ্গীকার, তাদের লিখিত অঙ্গীকার। এইটাকে ভিত্তি করে তারা দেশ চালাবে কিনা ভবিষ্যতে তাদের কাছে আমরা জবাবদিহিতে চাইব, যে আপনি বলেছিলেন এগুলো করবেন, আপনি করছেন না কেন, করেন না কেন। সেই তাদের একদম প্রাণ ভোমরা হচ্ছে নির্বাচনে একটা দলের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর মধ্যে ভারতের এতগুলো ছবি ব্যবহার করা হলো, সেটা নিয়ে টু শব্দ এনসিপির পক্ষ থেকে আসবে না। আপনি দেখবেন আজকে টকশোতে আসে নাই, ভবিষ্যতে তারা বলবে না, কারণ গুরুজন ওস্তাদজি যেটা বলছে তারা মনে মনে অন্যায় ভাবছে। এটাও আমি ভাবি যে এনসিপি এগুলা নিজেরা করবে না। নারীর স্বাধীনতায় এনসিপি বিশ্বাস করে, কিন্তু ওই যে ওস্তাদজির খপ্পরে পড়েছে, ওস্তাদজির বাইরে তো তারা যেতে পারবে না, সেটা বেয়াদবি হবে। তো তাহলে তো নিজেরা যেই লাভে এবং লোভে পড়ে গেছে সেই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে, এনসিপি খেতে পারবে না। যে কারণে আজকে এই যে জামাতের এই অবস্থান নিয়ে তাদের মুখে একটা শব্দ দেখবেন না, কুলু পেটে আছে। আমরা শেষ প্রান্তে, মাহবুব আপনার এটা খুব ভালো লাগতেছে। ধরেন যে এই যে ডিপ্লোমেসির বিষয়ে ভাই যেটা বললেন যে উইন উইন সিচুয়েশন, কিন্তু দুর্ভাগ্যজনক কি, আমাদের যখন আমরা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি তখন বিএনপি এর বিরোধিতা করেছে। আমরা যখন জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলছি বিএনপি বিরোধিতা করেছে। এখন আবার আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে বিএনপি, মানে এটা কার প্রেসক্রিপশনে করতেছে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে যে কাদেরকে খুশি করানোর জন্য এটা করতেছে বিএনপি। এটা কি ভারতের প্রেসক্রিপশনে বলেন? অবশ্যই ভারতের প্রেসক্রিপশনে, কারণ ভারত যাকে মানে এই যে ওনারা শুনেন, মানে এতটুকু কমন সেন্স নাই একটা মানুষের, যে আপনি একজনের সাথে গোপন বৈঠক করলেন, আপনি কি আবার সেটা রিভিল করবেন না? তো জামাতের আমির সেটা
উনি নিজে বলছে যে ওরা আমাকে গোপন করতে বলছে, কিন্তু উনি তো প্রকাশ্যে বলে দিলেন। 6 মাস পরে তা- বলছেন। সে যেটাই উনি তো প্রকাশ্যে করলেন, তাহলে এটা কিভাবে গোপন রাখছেন? GM বলা কাদের হচ্ছে। এরকম একটা মানে কথা এতটুকু- বলেছিলেন না? এরকম। এতটুকু আসার পরে মানে বলছিল, আমি একটা- বলতে পারবো একটা না, ওরা দল- না করেছে। একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, একটা দল জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, একটা দল আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে, একটা দল এখন বাধ্য হয়ে ওই দলটা হ্যাঁ, জামাত নিষিদ্ধ এখন চায় না। একটা দল বাধ্য হয়ে তার প্রধান নেতা একদিন হায়ের পক্ষে কথা বলছেন, কিন্তু মাঠ পর্যায়ের কর্মীরা এখনো নানা ক্যাম্পেইন করে যাচ্ছেন ভারতের প্রেসক্রিপশনে। সেই দল যখন আবার এই জাতীয় কথা বলে, তখন আমাদের এটা ভালো লাগে, কারণ আমরা তাও তো শুনতেছি যে ওনারা একটা উইন উইন ডিপ্লোমেসির কথা চিন্তা করতেছেন। কারণ একটা উনি দল বারবার করে রাজনৈতিকভাবে উনি বারবার অভিজ্ঞ, করে তারা কোনো উনি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। জামাতের নিষিদ্ধ বিএনপি চায় নাই, চাবে না তো। আপনাদের নিষিদ্ধ করতে চাইলেও বিএনপি কেন বাধা দিবে। অবশ্যই, মানে এর একটা দল আমাদের চোখের সামনে এতগুলো গণহত্যা করেছে, এত অপরাধ করেছে, তারপরে ওনারা নিষিদ্ধ চান না। কারকে খুশি করা নির্বাহী যায়? আদেশে ওনাদের না। প্রধান আদালতের রায় হলে হোক। ওনাদের প্রধান দেশে আসার আগে বলে যে আমার তো দেশে আসার বিষয়ে আসলে অনেক কিছু করা থাকে। তো এগুলো কাকে মিন করে, কার অনুমোদন নিয়ে দেশে আসছে, এগুলো বাংলাদেশের মানুষ বুঝে, এবং বাংলাদেশের মানুষের এই প্রেডিকশন করার ক্ষমতা আছে, এবং বাংলাদেশের মানুষ সেটা বুঝে নেবে। তবু ইশতেহারের ছবি নিয়ে একটা শব্দও বলবে না। ইশতেহার নিয়ে যে কথাটা বলতে চাই, দেখেন উনি একটা কথা বলছেন যে জামাতে এত ইন্টেলেকচুয়াল, এত পিএইচডি ডিগ্রি, মানে ওনাদের কি এতটুকু জ্ঞান নাই? মানে ছবির কাজগুলো ইলাস্ট্রেটররা করে, যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার তারা করে। আর ইশতেহারের মধ্যে যে জিনিসগুলো আসলে ইশতেহারের মধ্যে যে জিনিসগুলো ইনপুট দেওয়া হয়েছে, সেটা নিয়ে আসলে ওনাদের কোনো ধরনের, ওনাদের কাছ থেকে আমরা অবজারভেশন আশা করি। ছবির ইলাস্ট্রেটর যারা করবে তারা দেখবে না। আচ্ছা, আমাকে কথা বলতে, আমি আপনার মতো, আচ্ছা বলেন, মাহবুব বলেন, মাহবুব বলেন, বলেন। আপনার যখন মানে ইশতেহারে আসলে যে পয়েন্টগুলো ওনারা তুলে ধরছেন, সেটা নিয়ে যদি কোনো অবজারভেশন থাকে, তাহলে আপনি ইন্টেলেকচুয়াল বিষয়গুলো নিয়ে আসতে পারেন, যে হ্যাঁ ওনাদের ইন্টেলেকচুয়াল দুর্বল, ওনারা যে পিএইচডির কথা বলে ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি। কিন্তু ওনাদের ইশতেহারটা এত ভালো হয়েছে এবং দেশব্যাপী এত মনে হচ্ছে গ্রহণযোগ্যতা পেয়েছে, যে সেটা নিয়ে আসলে বলার কিছু নেই। এখন বলার কি আছে? ছবিগুলো নিয়ে একটা তো ভুল ধরতে হবে, একটা তো ইস্যু করতে হবে। সেই ইস্যুর জায়গা থেকে মনে হয়েছে যে হ্যাঁ ছবিগুলোকে ভুল ধরা যায়। বাংলাদেশে আসলে দুর্ভাগ্য কি, বাংলাদেশে আসলে কপিরাইট আইনটা কার্যকর না। গণমাধ্যমগুলো এই কপিরাইট আইনটা ভালোভাবে মানে না, যার কারণে যে যার ছবি দেদারসি ইউজ করে ফেলতেছে। এক গণমাধ্যমের ছবি আরেক গণমাধ্যম ইউজ করতেছে, এক সাংবাদিকের ছবি আরেক সাংবাদিক ইউজ করতেছে। এবং এখানেও আমার কাছে মনে হয়েছে যে এই যে কপিরাইট আইনটা বাংলাদেশে আসলে চর্চা হয় না, এটাকে আসলে ওইভাবে সিরিয়াসলি না নিয়ে যেই গ্রাফিক্স ডিজাইনার যেটা এটা করছে বা যারা করছে, এটা মনে হচ্ছে যে তারা ওই জায়গা থেকে করতে পারে। আমি খুবই একদম লজ্জিত লাস্ট হলাম, মোমেন্টে আমি খুবই লজ্জিত শেষ এবং করব। হতাশ যে একজন ইয়াং লিডার তিনি বলছেন যে একটা দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছবি যাবে এটা শুধু গ্রাফিক ডিজাইনাররা ঠিক করেন, ম্যানিফেস্টো প্রণেতা যারা তারা এটা দেখে দেন না। আমি খুবই হতাশ হলাম। দেশ ভবিষ্যৎ যারা নতুন বাংলাদেশ দেওয়ার অঙ্গীকার করে, তাদের হাতে যদি এইভাবে সবকিছু পড়ে যে তারা শুধু টেক্সট দেখবে, তারা গ্রাফিক্স ডিজাইনার ছবি ঠিক করে দিবে, তারা দেখবে না। ওই লেভেলের যে কোয়ালিটি নিয়ে আগাতে চায়, আই রিয়েলি অ্যাশেমড। এবং আমি খুব হতাশ যে এই জেনারেশন এতটা ক্যাজুয়ালি চিন্তা করতে আপনাকেও পারে। ধন্যবাদ মাহবুব আলম, আপনাকেও ধন্যবাদ। ইশতেহার কিন্তু প্রধান বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জামাতের ইশতেহারে দারুণ দারুণ বক্তব্য রয়েছে, তেমনি ছবির যে বিষয়টা আমরা যেটি জানি যে মানে 1000 ওয়ার্ডস যা বলতে পারে, আমাদের একটা জার্নালিজম একটা কথা আছে যে 1000 বাক্যও অনেক কিছুই বলতে পারে না, যেটা একটা ছোট্ট একটা ছবি বলতে পারে। একটা ছবি অনেক বড় ব্যাপার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা সন্তানের, একটা মেয়ের 2 ফোঁটা অশ্রু দিয়ে একটা ছবি দেখানো হয়েছিল, গুম কমিশন যেটাকে নিয়েছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সেটি চলে গিয়েছে। তো ছবির শক্তি অনেক বেশি, কাজে ছবির জায়গাটা একদম মাহবুব যেমন বললেন যে ইলাস্ট্রেটরের দ্বারা শুধু বিবেচিত হবে, এই জায়গাটা খুব বেশি যৌক্তিক হবে কিনা আমি জানি না। তারপরও 2 জোটের জন্য শুভকামনা রইল, যে 2 জোট
শেষ পর্যন্ত মানুষকে ভোটমুখী করেছেন, নির্বাচনমুখী করেছেন। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। 12ই ফেব্রুয়ারির জন্য আমরাও তাকিয়ে আছি যে কি হয় 12ই ফেব্রুয়ারিতে, এবং সারা বিশ্ব তাকিয়ে আছে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।